আমি একজন অফিসার। আমার কাছে আইন সবার উপরে। আপনি এখানে আর বসতে পারবেন না। আইন তো সবার উপরেই থাকে ম্যাডাম, শুধু নিচে থাকে আমাদের মতো কিছু মানুষ। আমি চলে যাচ্ছি। যে মানুষটার সাথে একসময় ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন, 7 বছর পর তাকেই দেখলেন রাস্তার ধুলোয় বসে অন্যের জুতো পালিশ করতে। কিন্তু আজ পরিস্থিতি বদলে গেছে। আপনি আজ ক্ষমতার শিখরে, পরনে পুলিশের কড়া ইউনিফর্ম, আর সে আজ সমাজের চোখে এক নিঃস্ব ভিখারি মাত্র। একদিকে দীর্ঘদিনের জমানো অভিযোগ আর পদের মর্যাদা, অন্যদিকে ফেলে আসা স্মৃতি আর এক চিলতে মানবতা। নিয়তি যখন দুজনকে ঠিক একই থালার সামনে এনে দাঁড় করালো, তখন কি আইন তার কাজ করবে, নাকি নিয়মের বেড়াজাল ছিঁড়ে বেরিয়ে আসবে পুরনো সেই আবেগ? আজকের গল্পটি এমন এক দম্পতির যাদের বিচ্ছেদ হয়েছিল অনেক আগে, কিন্তু জীবনযুদ্ধ তাদের আবার মুখোমুখি দাঁড় করালো এক অবিশ্বাস্য মোড়ে। থানার ভেতরে ঠিক কী ঘটেছিল সেই দম্পতির সাথে? কেনই বা সেদিন খোদ ইন্সপেক্টরের চোখে জল এসেছিল? নিষ্ঠুর বাস্তবতা আর মানবতার এই চরম লড়াই দেখতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই গল্পটি আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। তবে তার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা কে কোথা থেকে ভিডিওটি শুনছেন। চলুন এই হৃদয় বিদারক গল্পটি শুরু করা যাক। বন্ধুরা, সকাল ঠিক 9:30 বেজেছিল যখন কোতোয়ালি মডেল থানা তার রোজকার শোরগোলে ডুবেছিল। সিপাহীদের গলার আওয়াজ, বাইকের ঘরঘরানি, বিচার প্রার্থীদের ভিড়, আর সেই ভিড়ের এক কোণে ঠিক ফটক সংলগ্ন গাছের নিচে অবিনাশ দত্ত নিজের কাঠের বাক্সের উপর বসে জুতো পালিশ করছিল। মাথা নিচু, চোখ মাটির দিকে, যেন সে আগে থেকেই জানত যে ওপরে তাকিয়ে কোনো লাভ নেই, কারণ ওপরে ছিল শুধু সেই দুনিয়া যা তাকে আজ এই পর্যন্ত পৌঁছে দিয়েছে। অবিনাশ গত 3 মাস ধরে এখানেই বসত, কোনো লিখিত অনুমতি ছাড়া, শুধু একটি মৌন সমঝোতার ভরসায় যে সে কারোর পথ আটকাবে না, কারোর সাথে তর্ক করবে না, এবং প্রতিবার সিপাহীর নজর পড়লে নিজের মাথা আরও বেশি নিচু করে নেবে। তার হাত ব্রাশ চালানোর অভ্যেসে চলছিল, কিন্তু মন ছিল অন্য কোথাও। আজ ঘর ভাড়া দিতে হবে, আজ সকালে চাও খাওয়া হয়নি, আর আজ সকালে ছেলের কথা কিছু বেশিই মনে পড়ছিল। সেই ছেলে যাকে সে কয়েক সপ্তাহ ধরে দেখতে পায়নি। তখনই ফটকের ভেতরে একটা চাঞ্চল্য দেখা দিল। একটি সরকারি জিপ এসে থামল। সাইরেন বাজল না। ড্রাইভার দরজা খুলল এবং দুজন সিপাহী নিজের থেকেই সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। অবিনাশ অভ্যেসগত নজর তুলল, কারণ এমন সময় বেশিরভাগ অফিসারের জুতো ভালো হয়, আর ভালো জুতো মানে বেশি পালিশ। কিন্তু যেই তার নজর সেই জুতো থেকে ওপরে গেল, তার হাত থেকে ব্রাশ ছিটকে পড়ল। খাকি ইউনিফর্ম, কাঁধে 3টে স্টার, সোজাসুজি এগিয়ে আসা পদক্ষেপ, এবং তারপর সেই মুখ। অবিনাশ তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিল, যেন সে কোনো অপরাধ করে ফেলেছে, যেন ওপরে তাকানো তার যোগ্যতার বাইরে। কিন্তু চিনে নেওয়া হয়ে গিয়েছিল, এতটাই গভীর চেনা যে চোখ বন্ধ করলেও তা মোছা যায় না। সেই মুখটি ছিল অঞ্জলি সিনহার, সেই মহিলা যে একসময় তার স্ত্রী ছিল, আর আজ এই থানাতেই সাব ইন্সপেক্টর হিসেবে মোতায়েন ছিল। অঞ্জলিও থামল, খুব বেশি সময়ের জন্য নয়, শুধু ততটুকুই যাতে মানুষের মস্তিষ্ক চিনে নেওয়ার কাজটা সম্পূর্ণ করতে পারে। তার নজর প্রথমে বাক্সের ওপর গেল, তারপর ঝুঁকি থাকা কাঁধের ওপর, তারপর সেই হাতগুলোর ওপর যা ব্রাশ তোলার চেষ্টা করছিল এবং কাঁপছিল। সে কিছুই বলল না, মুখে কোনো ভাব প্রকাশ হতে দিল না, এবং এক পলক সময় নষ্ট না করে থানার ভেতরে চলে গেল। যেন নিচে বসা লোকটা কোনো সাধারণ মানুষ, যেন তার সাথে কোনোদিন কোনো সম্পর্কই ছিল না। অবিনাশের দম আটকে এলো। সে কয়েক সেকেন্ড ওভাবেই বসে রইল, হাতে ব্রাশ, সামনে জুতো, কিন্তু মস্তিষ্ক অসার। তারপর সে জোর দিয়ে ব্রাশ চালাতে শুরু করল, প্রয়োজনের তুলনায় বেশি জোরে, যেন জুতো নয়, নিজের ভেতরে জমে হওয়া ভয়কে ঘষছে। আর যখন সামনে দাঁড়ানো লোকটা টাকা বাড়িয়ে দিল, সে গুনলও না, শুধু বাক্সে ফেলে দিল। কিছুক্ষণ পর একজন সিপাহী বাইরে এলো। এই তুমি? সে আঙুল দিয়ে অবিনাশের দিকে ইশারা করল। এখানে এসো। অবিনাশের পেট কুঁচকে এলো। কেন স্যার? গলা নিজের থেকেই শুরু হয়ে গেল। ভেতরে চলো, সিপাহী বলল। ম্যাডাম ডাকছেন? সে বাক্সের দিকে তাকালো, তারপর সিপাহীর দিকে। সিপাহী মাথা নেড়ে বলল, ওটা এখানেই ছাড়ো। অবিনাশ উঠে দাঁড়ালো, হাঁটুতে হালকা টলমল ভাব নিয়ে, যেন সে শুধু মাটি থেকে নয়, নিজের জায়গা থেকে উঠে দাঁড়াচ্ছে। থানার ভেতরের হাওয়া বাইরের থেকে আলাদা ছিল, ভারী গুমট এবং প্রশ্নে ঠাসা। তাকে একটি ঘরে নিয়ে যাওয়া হলো, যেখানে মেঝের ওপারে সেই খাকি পোশাক বসেছিল, সেই মুখ, সেই শক্তি।
দেওয়ালে নিয়মের তালিকা টাঙানো ছিল, মেঝের ওপর ফাইল, আর মাঝখানে সে দাঁড়িয়েছিল, চেয়ার ছাড়াই। অঞ্জলি ওপরে না তাকিয়েই জিজ্ঞাসা করল, অবিনাশ দত্ত? সে উত্তর দিল। কলম এক মুহূর্তের জন্য থামল, তারপর আবার চলতে শুরু করল। এখানে বসার অনুমতি আছে? গলার স্বর ছিল আবেগহীন। না, অবিনাশ বলল। তাহলে কেন বসেছিলে? সে কয়েক সেকেন্ড ভাবল, তারপর বলল, কাজের জন্য। অঞ্জলি প্রথমবার নজর তুলল, সরাসরি তার দিকে। সেই নজর কোনো স্থির ছিল না, ছিল একজন অফিসারের, মেপে দেখার, যাচাই করার। অবিনাশের চোখ নিজের থেকেই নিচু হয়ে গেল, কারণ সেই নজরের সামনে সে নিজেকে খুব ছোট মনে করছিল। আপনি কি জানেন? অঞ্জলি বলল, থানার সামনে জবরদখল নিষিদ্ধ। জানি, সে বলল। তাহলে নিয়ম কেন ভাঙলে? তার কাছে কোনো সাফাই ছিল না। পেটের জন্য, সে ধীরে বলল। ঘরের মধ্যে কয়েক পল নিস্তব্ধতা খেলে গেল, সেই নিস্তব্ধতা যাতে পুরনো সম্পর্কগুলো কোনো শব্দ না করেই পার হয়ে যায়। অঞ্জলি ফাইল বন্ধ করল, চেয়ার থেকে হালকা পেছনে হেলে। অবিনাশকে এমনভাবে দেখল যেন কোনো কেস দেখছে, কিন্তু সেই নজরের কোথাও খুব গভীরে অন্য কিছু ছিল। আজকের জন্য যেতে পারেন, সে বলল, কিন্তু ভবিষ্যতে আবার এখানে বসে থাকতে দেখলে ব্যবস্থা নেওয়া। অবিনাশ মাথা নাড়ল, সে ঘুরল, দরজার দিকে এগোলো, এবং যেই বাইরে বেরোতে যাবে অঞ্জলির আওয়াজ আবার এলো, এবার কিছুটা ধীর। অবিনাশ, সে থামল। এখানে বসো না, সে বলল। ব্যাস এইটুকুই। সে বাইরে বেরিয়ে এলো। রোদ একই ছিল, জমি একই, বাক্স সেখানেই রাখা ছিল, কিন্তু কিছু একটা বদলে গিয়েছিল। এমন কিছু যা দেখা যায় না, শুধু অনুভব করা যায়। আর সে বাক্স তোলার আগে এক মুহূর্ত থামল, কারণ প্রথমবার তার মনে হলো যে সে শুধু থানার সামনে নয়, নিজের পুরো অতীতের সামনে দাঁড়িয়ে আছে। সে মাথা তুলল, এবং সামনে সেই মুখ ছিল যা একসময় তার আপন ছিল, কিন্তু এবার সেই মুখটা কাগজে নয়, স্মৃতিতে ছিল। আর স্মৃতির কোনো থানা হয় না যেখানে নিয়মের তাকতি টাঙানো থাকে, সেখানে শুধু তাই চলে যা মন সহ্য করেছে। আর অবিনাশ সেই মুখের দিকে তাকাতে তাকাতে হঠাৎ 7 বছর পেছনে চলে গেল। সেই সময় যখন অঞ্জলি সিনহা এই রকম খাকি পোশাকে নয়, বরং হালকা নীল সালোয়ার স্যুটে তার সামনে বসে থাকত আর চা চিনি কম হওয়ার অভিযোগ করত। তাদের বিয়ে কোনো সিনেমার গল্প ছিল না, না ছিল জোরালো প্রেম, না বাড়ি থেকে পালানো, শুধু দুই পরিবারের সম্মতি, একটি সাধারণ মণ্ডপ, আর অবিনাশের মায়ের চোখে সেই ভরসা যে ছেলেটা সৎ, শুধু পরিস্থিতি একটু দুর্বল, আর অন্ধের বাবার এই বিশ্বাস যে মেয়েটা শিক্ষিত, চাকরি করে নেবে, ঘর নিজের থেকেই চলে যাবে। শুরুর দিনগুলো ভালোই ছিল। অবিনাশ সকালে একটি প্রাইভেট গোদামে চাকরিতে যেত, সন্ধ্যায় ফিরে সবজি আনত। অঞ্জলি বিয়ের পরীক্ষার প্রস্তুতি নিত, আর রাতে ছাদে বসে ভবিষ্যতের কথা হতো। অঞ্জলি বলতো যে সে পুলিশে যেতে চায়, ইউনিফর্ম পরতে চায়, কিছু হতে চায়। আর অবিনাশ প্রতিবার হেসে বলতো, তুই হবি তো, আমি আছি না। কিন্তু তার সেই আছির মধ্যে সাহস বেশি ছিল, ক্ষমতা কম। ধীরে ধীরে জীবন নিজের প্রশ্ন দেখাতে শুরু করল। গোদামের চাকরি গেল, নতুন চাকরি মিলল, কিন্তু কম টাকায়। তারপর সেটাও চলে গেল। ঘর ভাড়া বেড়ে গেল, অঞ্জলির প্রস্তুতির খরচ বেড়ে গেল, আর ঘরে এখন আর স্বপ্নের নয়, হিসাব নিকাশের কথা হতে লাগল। অঞ্জলি ক্লান্ত হতে শুরু করেছিল, শুধু কাজ থেকে নয়, অপেক্ষা থেকে। আর অবিনাশ প্রতিদিন এটা প্রমাণ করার চেষ্টা করত যে পরিস্থিতি অস্থায়ী, কিন্তু পরিস্থিতি তার কথা শোনার জন্য তৈরি ছিল না। প্রথম বড় ঝগড়া তখন হলো যখন অঞ্জলির প্রিলিমিনারি পরীক্ষা পাশ হলো। অবিনাশ খুশি ছিল, কিন্তু তার খুশির মধ্যে একটা ভয়ও ছিল। এবার খরচ আরও বাড়বে। আর অঞ্জলির মনে হলো যে তার সাফল্যেও অবিনাশের চোখ দুশ্চিন্তা খুঁজছে। সেদিনই প্রথমবার অঞ্জলি বলেছিল, তোমার আমার এগিয়ে যাওয়াতে সমস্যা আছে। আর অবিনাশ প্রথমবার অনুভব করেছিল যে উত্তর দেওয়ার জন্য তার কাছে শব্দ নেই, শুধু বাধ্যবাধকতা আছে। দিন কাটতে লাগলো, অঞ্জলির প্রস্তুতি এগোতে লাগলো, অবিনাশের জীবন পিছিয়ে যেতে লাগলো। ঘরে কথাবার্তা কমে গেল, অভিযোগ বাড়তে লাগলো, আর যে কথাগুলো আগে নিচু স্বরে বলা হতো তা এখন সরাসরি বলা হতে লাগলো। অঞ্জলির মনে হতে লাগলো যে অবিনাশ তার উড্ডয়নে বোঝা, আর অবিনাশের মনে হতে লাগলো যে অঞ্জলি এখন তাকে সাথী নয়, পথের বাধা মনে করছে। যখন অঞ্জলির সিলেকশন হলো এবং তাকে সাব ইন্সপেক্টর ট্রেনিংয়ের জন্য ডাকা হলো, সেদিন বাড়িতে মিষ্টি এসেছিল, প্রতিবেশীরা অভিনন্দন জানাতে এসেছিল।
কিন্তু সেই রাতেই প্রথমবার অঞ্জলি পরিষ্কার বলেছিল, আমি এইভাবে বাঁচতে পারবো না। আর অবিনাশ প্রথমবার এটা স্বীকার করে নিয়েছিল যে সে চাইলেও তাকে সেই জীবন দিতে পারবে না যার সে অধিকারিণী। তালাকের সিদ্ধান্ত কোনো একদিনে হয়নি, তা এসেছিল বহু মাসের নিস্তব্ধতা, বহু অসম্পূর্ণ বিতর্ক এবং বহু নির্গুম রাতের পর। কোর্টে যখন দুজনের সামনাসামনি বসেছিল, অবিনাশ শেষবার অঞ্জলিকে বলেছিল, আমি কোনো দিন তোমার খারাপ চাইনি। আর অঞ্জলি তার দিকে না তাকিয়ে উত্তর দিয়েছিল, আমি খারাপ চাইনি, আরও ভালো চেয়েছিলাম। আর সেই বাক্যটি অবিনাশের ভেতরে কোথাও স্থায়ী হয়ে রয়ে গিয়েছিল। তালাকের পর অবিনাশ শহর বদলাতে থাকল, কাজ বদলাতে থাকল এবং প্রতিটি বদলের সাথে সাথে একটু একটু করে ভাঙতে থাকল। সে কোনোদিন অঞ্জলির ব্যাপারে খারাপ কিছু বলেনি, কখনো কারো কাছে অভিযোগ করেনি, কারণ তার মনে হতো যে হারটা তার, আর হারানো মানুষরা প্রায়শই চুপ থাকে। এখন বহু বছর পর সেই অঞ্জলি তার সামনে ইন্সপেক্টর হয়ে দাঁড়িয়েছিল। বর্তমানে ফিরে এসে অবিনাশ অনুভব করল যে তার হাত এখনও কাঁপছে। থানার বাইরে দাঁড়িয়ে সে এটা ঠিক করতে পারছিল না যে তার সেখান থেকে চলে যাওয়া উচিত নাকি বসে পড়া উচিত, কারণ নিয়ম এখন সে জানত। আর নজরগুলো। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে এগোতে লাগলো, থানা থেকে দূরে, পেছনে না তাকিয়ে, কারণ কিছু সম্পর্কের দিকে পেছনে ফিরে তাকালে তারা আবার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। ওদিকে থানার ভেতরে অঞ্জলি নিজের চেয়ারে বসেছিল। ফাইলগুলো একই ছিল, কাজ একই, কিন্তু মন অন্য কোথাও। সে নিজেকেই প্রশ্ন করেনি যে অবিনাশ এখানে কিভাবে পৌঁছল, বরং এটা জিজ্ঞাসা করল যে সে ওখানে কেন পৌঁছল। আর এই প্রশ্ন কোনো কেসের ছিল না, এটা ছিল তার নিজের সিদ্ধান্তের উপর, যেগুলো দিকে সে কোনোদিন দ্বিতীয়বার নজর দেয়নি। অঞ্জলি জানলা দিয়ে বাইরে দেখল, সেই লোকটা এখন আর সেখানে বসেছিল না। আর প্রথমবার তার এই উপলব্ধি হলো যে কিছু জিনিস নিয়মের বাইরে গিয়েও দেখা উচিত। অঞ্জলি ফাইল বন্ধ করল এবং প্রথমবার তাকে একজন মানুষের মতো দেখল। কিন্তু মানুষের মতো দেখা আর মানুষের জন্য কিছু করতে পারা, এই দুটোর মাঝে পুরো সিস্টেম দাঁড়িয়ে থাকে। আর অঞ্জলি সেই সিস্টেমেরই অংশ ছিল। ইউনিফর্ম পরা, নিয়মে বাঁধা, তাই সে ফাইল বন্ধ তো করে দিল, কিন্তু মন খুলতে পারল না। আর ওদিকে অবিনাশ থানা থেকে বেরিয়ে রাস্তায় হাঁটতে থাকল, এটা না বুঝেই যে তার ভেতরে যে বোঝাটা ছিল তা থানায় রয়ে গেছে নাকি তার সাথেই চলে এসেছে। থানা থেকে কিছুটা দূরে গিয়ে অবিনাশ থামল, গাছের নিচে দাঁড়ালো, বাক্সটা মাটিতে রাখল এবং দীর্ঘশ্বাস নিল, যেন অনেকক্ষণ দম আটকে রেখেছিল। কারণ ভেতরে যা হয়েছে তা না তো পুরোপুরি শাস্তি ছিল আর না তো পুরোপুরি স্বস্তি, শুধু একটা এমন অসম্পূর্ণ হিসাব ছিল যা তার ভেতরের পুরনো ফাটলগুলো আবার খুলে দিয়েছিল। তার মনে পড়ল যে তালাকের পর সে কতবার ভেবেছিল যে সে কখনো অঞ্জলির সামনে আসবে না, কখনো সেই সময়ের স্মৃতিগুলোকে নাড়াচাড়া করবে না, কিন্তু জীবন তাকে সেই থানার সামনে এনে বসালো যেখানে প্রতিদিন তার অতীত ইউনিফর্ম পরে ডিউটিতে আসত। তালাকের পর অবিনাশ প্রথমে তার চাকরি হারিয়েছিল, তারপর ঘর, তারপর শহর, আর প্রতিবার যখন সে ভাবত যে এর থেকে নিচে আর কিছু হতে পারে না, জীবন তাকে আরও কিছুটা নিচ দেখিয়ে দিত। সে মজুরি করেছে, ধাবায় বাসন মেজেছে, নির্মাণস্থলে ইট তুলেছে, কিন্তু শরীর আর সায় দেয়নি এবং কাজগুলো ছুটতে থাকল, যেন পরিস্থিতি ঠিক করে নিয়েছিল যে তাকে থিতু হতে দেবে না। আর সব শেষে সেই কাজটাই বাকি রইল যাতে বসে মাথা নোয়াতে হয়, জুতো পালিশ করা। জুতো পালিশ করতে করতে সে অনেক কিছু শিখেছিল, কিভাবে মানুষ ওপর থেকে নিচে দেখে, কিভাবে কিছু মানুষ কথা পর্যন্ত বলে না, এবং কিভাবে কিছু মানুষ আছে যারা টাকা দেওয়ার সময়ও দয়া দেখায়। সে এটাও শিখেছিল যে থানার সামনে বসা ঝুঁকিপূর্ণ, কিন্তু সেখানেই সবচেয়ে বেশি খরিদ্দার মেলে, আর খিদে ঝুঁকির চেয়েও বেশি তীব্র হয়। ওদিকে থানার ভেতরে অঞ্জলির মন কাজে লাগছিল না। সে সেই ফাইলগুলোই দেখছিল, সেই রেজিস্টার উল্টাচ্ছিল, কিন্তু প্রতিটি নামের পেছনে সে অবিনাশের নাম দেখতে পাচ্ছিল। প্রতিটি প্রশ্নের পেছনে সেই একই উত্তর, পেটের জন্য। আর সে হঠাৎ এটা বুঝতে শুরু করল যে অবিনাশের অবস্থা কোনো একটি ভুল সিদ্ধান্তের ফল ছিল না, বরং অনেকগুলো ছোট ছোট হার মেনে নেওয়ার দিনের সমষ্টি ছিল, যেগুলোর ব্যাপারে সে কোনোদিন জানতেই চায়নি। দুপুর হতে হতে থানায় নগর নিগমের একটি অভিযোগ এলো থানার বাইরে জবরদখল নিয়ে। আর সেই অভিযোগে পরিষ্কার লেখা ছিল যে জুতো পালিশ করা লোক আর চাওয়ালাদের কারণে থানার গেট জ্যাম থাকে। অঞ্জলি অভিযোগটি পড়ল এবং সে তৎক্ষণাৎ বুঝতে পারল যে এর মধ্যে অবিনাশও আসবে, যদিও তার নাম লেখা ছিল না, কারণ নিয়মের চোখে কোনো মুখ থাকে না, থাকে শুধু জায়গা। সে সিপাহীকে ডাকল, বাইরে কারা কারা বসে সে জিজ্ঞাসা করল। 2-3 জন আছে ম্যাডাম, সিপাহী বলল। একজন জুতো পালিশওয়ালা আছে, রোজ বসে।
অঞ্জলি মাথা নাড়ল। তালিকা তৈরি করো, সে বলল, এবং সবাইকে নোটিশ দাও। এটা বলার সময় তার গলা ছিল নির্বিকার, কিন্তু ভেতরটা কুঁকড়ে যাচ্ছিল, কারণ সে জানত এটা শুধু কাগজের কাজ নয়, এটা কারোর জীবিকার উপর সরাসরি আঘাত। আর সে এটাও জানত যে যদি সে এটা না করে তবে তার উপর প্রশ্ন উঠবে, কারণ সিস্টেমে আবেগ নয়, প্রক্রিয়া দেখা হয়। বিকেলে যখন সিপাহী বাইরে নোটিশ দিতে গেল, অবিনাশ সেখানে ছিল না। সে কিছুটা দূরে রাস্তার ধারে বসেছিল, কারণ সকালের ঘটনার পর সে ঠিক করেছিল যে থানার সামনে বসবে না, অন্তত আজকের দিনটা তো নয়। কিন্তু নোটিশ তবুও সে পেল, কারণ তার পরিচয় এখন আর শুধু সেই জায়গা দিয়ে নয়, সেই কাজ দিয়ে জড়িয়ে গিয়েছিল। এটা কি? অবিনাশ জিজ্ঞাসা করল। নোটিশ, সিপাহী বলল, এখানে বসা বারণ। আমি তো ওখানে বসিনি, অবিনাশ বলল। সিপাহী কাজ ঝাঁকালো। নাম এসে গেছে, সে বলল, এবার ভেতরে গিয়ে কথা বলো। অবিনাশের মনে হলো সকালের গল্পটা আবার শুরু হচ্ছে, কিন্তু এবার তার কাছে কোনো আশা ছিল না, কারণ এবার এই সাক্ষাৎ পরিচয়ের নয়, আইনি পদক্ষেপের ছিল। থানার ভেতরে অঞ্জলির সামনে সেই কাগজ ছিল, সেই নাম আর সেই মানুষ, কিন্তু এবার পরিবেশ আলাদা ছিল। এখন সে কোনো পুরনো সম্পর্কের নয়, নিয়মের মোকাবিলা করছিল। অবিনাশ দাঁড়িয়েছিল আগের চেয়েও বেশি ক্লান্ত হয়ে, আর অঞ্জলি বুঝতে পারছিল যে আজ যদি সে শুধু ইন্সপেক্টরের মতো সিদ্ধান্ত নেয় তবে হয়তো সে ঠিক হবে, কিন্তু যদি সে শুধু মানুষের মতো চিন্তা করে তবে হয়তো সে দুর্বল বলে গণ্য হবে। এই নোটিশটা পড়েছ? অঞ্জলি জিজ্ঞাসা করল। পড়েছি, অবিনাশ বলল। এখানে বসা বন্ধ করতে হবে। আমি বসেও ছিলাম না, অবিনাশ বলল। গলায় কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু ক্লান্তি। নাম এসেছে, অঞ্জলি বলল, আর নাম এসেছে মানে ব্যবস্থা নেওয়া হবে। অবিনাশ কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, যদি এখানে না বসি তবে কোথায় বসব? এই প্রশ্ন নিয়মে ছিল না। ঘর নিস্তব্ধতায় ভরে গেল। অঞ্জলি প্রথমবার অনুভব করল যে এই মামলাটি চালান বা নোটিশের নয়, এটি সেই খাদের যেখানে একদিকে পদমর্যাদা আর একদিকে মানুষ, আর মাঝখানে তারাই যাদের বাঁচার জায়গা নেই। সে কাগজটা মেঝের ওপর রাখল, অবিনাশের দিকে তাকালো, আর সেই মুহূর্তে সে পরিষ্কার দেখতে পেল যে তার সামনে কোনো অপরাধী দাঁড়িয়ে নেই, বরং পরিস্থিতির সাজা ভোগ করা এক মানুষ দাঁড়িয়ে আছে। সে ইন্সপেক্টর ছিল, আর তার সামনে তার অতীত দাঁড়িয়েছিল। অঞ্জলির চেয়ার কিছুটা পেছনে সরল, যেন শরীরের নয়, চিন্তার জন্য জায়গা দরকার। কারণ সামনে দাঁড়িয়ে থাকা অবিনাশ কোনো কেস ছিল না, না ছিল কোনো ফাইল নম্বর বা পরিসংখ্যান, বরং সেই ছিল সেই মানুষ যার সাথে সে এক সময় একই ঘরে স্বপ্ন দেখেছিল, আর আজ সেই মানুষের জীবনে একটা নোটিশের নিচে চাপা পড়ে থাকছে। আর এই সংঘাত এতটাই সরাসরি ছিল যে তার থেকে নজর সরিয়ে নেওয়া এখন একটা সিদ্ধান্তের মতো হয়ে দাঁড়িয়েছিল। অবিনাশ অঞ্জলি বলল, প্রথমবার নাম ধরে ডাকল, পদের কঠোরতা ছাড়া। তুমি বোঝো তো আমার হাত বাঁধা আছে। আর এটা বলার সময় সে প্রথমবার অনুভব করল যে ইউনিফর্ম শুধু শক্তি দেয় না, মাঝে মাঝে তার সবচেয়ে ভারী জিঞ্জিরও হয়ে যায়। অবিনাশ মাথা নাড়ল, কারণ তাকে বোঝানোর দরকার ছিল না। সে অনেক আগেই বুঝে গিয়েছিল যে যাদের কাছে নিয়ম থাকে তাদের কাছে বিকল্প কম থাকে, আর যাদের কাছে বিকল্প থাকে না তাদের কাছে নিয়মও থাকে না। তাই সে কোনো বিতর্ক করল না, কোনো অনুনয় করল না, শুধু বলল, আমি জানি। সেই একটি বাক্যে তার পুরো হাড় লুকিয়েছিল। অঞ্জলি মেঝের ওপর রাখা কাগজগুলো আবার দেখল, সেই একই শব্দ, একই ধারা, একই নিয়ম, যা প্রতিদিন কারো না কারো অংশে কঠোরতা হয়ে নামে। আর আজ সেই একই কঠোরতা তার নিজের অতীতের সাথে ধাক্কা খাচ্ছে। সে নিজেকে প্রশ্ন করল, সে কি এই নোটিশটিকে এগিয়ে দেবে সিস্টেম অনুযায়ী, যাতে কোনো প্রশ্ন না ওঠে, নাকি এটাকে এখানেই থামিয়ে দেবে একজন মানুষ হয়ে, এটা জেনেও যে কাল কেউ তার ওপর আঙ্গুল তুলতে পারে। তুমি কোথায় থাকো? সে হঠাৎ জিজ্ঞাসা করল। অবিনাশ কিছুটা চমকে উঠল, কারণ এই প্রশ্ন নোটিশের অংশ ছিল না। তারপর বলল, শহীদ স্মৃতি সড়ক সংলগ্ন এক ঘরে ভাড়ায়। কত ভাড়া? 2000 টাকা। কাজ রোজ মেলে না। সে সত্যি বলল, কারণ মিথ্যে বলার শক্তি তার কাছে কোনো দিনই ছিল না। অঞ্জলির আঙ্গুলগুলো মেঝের ওপর হালকা টোকা দিতে লাগলো, যেন সে অন্য কারুর সাথে নয়, নিজের সাথে কথা বলছে। তারপর সে সিপাহীকে ডাকল, রামু, একটু বাইরে যাও। আর দরজা বন্ধ হতেই ঘরে এক এমন নিস্তব্ধতা নেমে এলো যাতে শুধু দুজন মানুষ নয়, দুটি জীবন সামনাসামনি বসেছিল। অবিনাশ, সে বলল। গলায় এবার কিছুটা ধীর ছিল,
যদি আমি আজ তোমাকে ছেড়েও দিই, কাল আবার অন্য কোনো নোটিশ আসবে। আর এটা বলার সময় সে অনুভব করল যে সে প্রথমবার নিজের পদের বিরুদ্ধে কথা বলছে, কারণ এই কথা কোনো ট্রেনিং ম্যানুয়ালে লেখা থাকে না। অবিনাশ তার দিকে তাকালো, সোজা হয়ে, মাথা না লুইয়ে, কারণ এবার সে শুধু ইন্সপেক্টরের সাথে নয়, সেই মহিলার সাথে কথা বলছিল যাকে সে একসময় চিনত। আমাকে রোজ ছাড়ার দরকার নেই, সে বলল, শুধু এইটুকু বলে দিন কোথায় বসবো। আর সেই প্রশ্নে কোনো আশা ছিল না, ছিল শুধু দিশ আর খোঁজ। অঞ্জলির চোখ এক মুহূর্তের জন্য বন্ধ হলো। তার মনে পড়ল কখনো অবিনাশও এভাবেই তাকে জিজ্ঞাসা করত, কি করব, কিভাবে করব, কোথায় যাব। আর তখনও তার কাছে পরিষ্কার কোনো উত্তর থাকতো না, আর আজও হয়তো ছিল না। তফাৎ শুধু এইটুকুই যে তখন সে স্ত্রী ছিল আর আজ ইন্সপেক্টর, কিন্তু প্রশ্নগুলো একই ছিল এবং উত্তরের অভাবও একই। সে দীর্ঘশ্বাস নিল। দেখো, সে বলল, থানার সামনে বসতে পারবে না। একটু থেমে যোগ করল, কিন্তু সেন্ট্রাল বাস স্ট্যান্ডের দিকে যে পুরনো দোকানগুলো আছে সেখানে নগর নিগমের তালিকায় জুতো পালিশওয়ালাদের জন্য জায়গা চিহ্নিত আছে। আর এটা বলার সময় সে কোনো নিয়ম ভাঙেনি, শুধু নিয়মের মাঝখান দিয়ে একটি পথ বের করেছে। অবিনাশ প্রথমবার ঠিকভাবে তার দিকে তাকালো। তার চোখে না ছিল কৃতজ্ঞতা, না ছিল প্রশ্ন, ছিল শুধু এক হালকা স্বস্তি, যেন কেউ পড়ে যাওয়া মানুষের সামনে জমিটা একটু সমতল করে দিয়েছে। ঠিক আছে, সে বলল, আর সেই একটি শব্দে তার সম্পূর্ণ সম্মতি ছিল। অঞ্জলি নোটিশের কাগজটা তুলল, উল্টালো এবং নিচের সতর্ক বার্তা লিখে স্বাক্ষর করে দিল, কোনো শোরগোল ছাড়াই, কোনো ঘোষণা ছাড়াই, কারণ সে জানত যে মানবতা প্রায়ই নিঃশব্দে কাজ করে। সে ফাইল বন্ধ করল এবং বলল, আজ যাও। আর এবার তার গলায় আদেশ ছিল না। অবিনাশ ঘুরল, দরজার দিকে এগোলো এবং এবার তার পদক্ষেপ কিছুটা স্থির ছিল, যেন ভেতরে যা কিছু হয়েছিল তাকে পুরোপুরি না হলেও কিছুটা সামলে দিয়েছিল। আর সে যেই বাইরে বেরোতে যাবে, অঞ্জনির আওয়াজ আবার এলো, খুব সাধারণ, খুব মানবিক। অবিনাশ, সে থামল। খেয়াল রেখো, সে বলল, কোনো বাড়তি শব্দ নেই, কোনো অতীত নেই, কোনো ভবিষ্যৎ নেই, ব্যাস এইটুকুই। সে বাইরে বেরিয়ে গেল এবং অঞ্জলি চেয়ারে বসে রইল, এটা ভেবে যে সে আজ কি করল, নিজের পদের সাথে ন্যায় করল নাকি নিজের মানুষ হওয়ার সাথে। আর সে উপলব্ধি করল যে এই প্রশ্নের কোনো পরিষ্কার উত্তর হয় না, শুধু তার একটা বোঝা থাকে যা মানুষ প্রতিদিন নিজের সাথে ঘুরে নিয়ে যায়। সন্ধে নামছিল, থানার বাইরে ভিড় কম ছিল। অঞ্জলি জানলা দিয়ে দেখল অবিনাশ রাস্তা পার হচ্ছে, কাঁধে বাক্স, হাঁটার ধরনে সেই পুরনো ক্লান্তি, কিন্তু আজ তাতে কিছুটা দিশা ছিল। আর সেই দৃশ্যটি তার ভেতরে কোথাও খুব ধীরে ধীরে কিছু একটা ভেঙে দিল, কোনো শব্দ ছাড়াই। সে ফাইলগুলো গোছালো, আলো বন্ধ করল এবং থানা থেকে বাইরে বেরোলো। সেই একই ইউনিফর্ম, সেই একই দাপট, কিন্তু ভেতরে একটি এমন প্রশ্ন নিয়ে যা ডিউটি শেষ হওয়ার পরেও পিছু ছাড়ে না। অঞ্জলি কাগজে সই করল এবং অবিনাশের জীবনের পথ বদলে গেল। পথ বদলেছিল, গন্তব্য নয়, কিন্তু মাঝে মাঝে মানুষের শুধু এইটুকুই দরকার হয় যাতে তার ভরসা জাগে যে সে পুরোপুরি ভুল দিকে চলছে না। অবিনাশ সেই সন্ধেই বাসস্ট্যান্ডের দিকে যেতে যেতে এটাই অনুভব করছিল যে আজ প্রথমবার কেউ তাকে তাড়িয়ে দেয়নি, বরং চলার জায়গা দেখিয়েছে। আর এটা দয়া ছিল না, ছিল শুধু মানবতার এক হালকা পরশ। সেন্ট্রাল বাসস্ট্যান্ডের পাশে পুরনো দোকানের সারি ছিল, ভাঙা দেওয়াল, আধা আটকানো শাটার, কোণে বসে থাকা জুতো পালিশওয়ালারা মাথা নেড়ে তাকে জায়গা দিল। অবিনাশ বাক্স রাখল, এক পলক থামল এবং বসে পড়ল। প্রথমবার তার এমন মনে হলো না যে সে কারোর নজর থেকে লুকিয়ে আছে। সন্ধে পর্যন্ত কিছু খরিদ্বার এলো, কেউ ঠিক মতো টাকা দিল, কেউ না তাকিয়েই দিল, কিন্তু আজ অবিনাশের ভেতরে একটা স্থিরতা ছিল। রাতে ঘরে ফেরার সময় তার পদক্ষেপের রোজকার টলমল ভাব ছিল না। ওদিকে অঞ্জলি বাড়ি পৌঁছে ইউনিফর্ম খুলে আয়নায় নিজেকে দেখল, সেই একই মুখ, সেই একই চোখ, কিন্তু আজ ক্লান্তি ডিউটির নয়, সিদ্ধান্তের ছিল। সে বুঝল যে সে অবিনাশের সাহায্য করেনি, শুধু তাকে ভেঙে পড়া থেকে আটকেছে। সারা রাত সেই প্রশ্নটাই তার মনে ঘুরতে থাকল, যদি এখানে না বসি তবে কোথায় বসব। আর সে উপলব্ধি করল যে এই প্রশ্ন শুধু অবিনাশের নয়, বরং তাদের সবার, যাদের কাছে কোনো আদালত নেই, আছে শুধু রাস্তা। পরের দিন থানার সামনে সেই জায়গাটা খালি ছিল, নিয়ম রক্ষা হয়েছিল, কিন্তু কাউকে পিষে না ফেলে,
এটা ভেবেই সে শান্তি পেল। দিন কাটতে লাগলো। অবিনাশ বাস স্ট্যান্ডে বসতে লাগলো। কাজ কম ছিল, ভয়ও কম। 1 সপ্তাহ পর অঞ্জলির গাড়ি ওদিক দিয়ে যাচ্ছিল। নজর মিলল। কোনো ইশারা হলো না, শুধু চেনা ছিল। দুজনে নিজের পথে চলে গেল। সেই সন্ধ্যায় অবিনাশ সবজি কিনল এবং ভাবল যে হয়তো পরের সপ্তাহে ছেলের সাথে দেখা করতে পারবে। অঞ্জলি ফাইল গোছাতে গোছাতে অনুভব করল যে সে কাউকে নিজের পথ দিয়ে নয়, নিজের অস্তিত্ব দিয়ে দেখেছে। জীবন আবার চলতে লাগলো। মানুষ আসতে যেতে লাগলো, কেস তৈরি হতে লাগলো, নিয়ম চলতে লাগলো। কিন্তু সেই দিনের পর যখন কোনো অসহায় মানুষ চোখে পড়ত, অঞ্জলির নজর থমকে যেত। আর অবিনাশের মনে থাকত যে কোথাও না কোথাও কেউ তাকে শুধু নিচে বসে থাকা অবস্থায় দেখেনি। আর সম্ভবত এই কারণেই সেই গল্পে কেউ চিৎকার করেনি, কেউ কাঁদেনি, কিন্তু যে অনুভব করেছে সে জেনে গেছে। সেদিন মানবতা নিঃশব্দে দাঁড়িয়েছিল এবং খুব ধীরে ধীরে কেঁদে ফেলেছিল। বন্ধুরা, কিছু সম্পর্ক কাগজে শেষ হয়ে যায়, কিন্তু পরিস্থিতিতে বেঁচে থাকে। আমরা হয়তো আমাদের যোগ্যতা আর পরিশ্রম দিয়ে সমাজে অনেক উঁচু পদে পৌঁছতে পারি, কিন্তু আমাদের আসল পরিচয় আমাদের পদমর্যাদায় নয়, বরং আমাদের আচরণ আর সহমর্মিতায়। মনে রাখবেন, সময় বা পরিস্থিতি সব সময় একরকম থাকে না। আজ যে মানুষটি সাফল্যের চূড়ায়, কাল সে ধুলোয় মিশে যেতে পারে। আবার আজ যে নিগৃহীত, কাল সে অনন্য উচ্চতায় পৌঁছতে পারে। তাই কোনো মানুষকে তার বর্তমান অবস্থা দিয়ে বিচার করবেন না। নিয়ম আর আদর্শের গুরুত্ব অবশ্যই আছে, কিন্তু যেখানে মানবতা ফুরিয়ে যায়, সেখানে নিয়মও হয়ে ওঠে এক নির্দয় অস্ত্র। অঞ্জলি চাইলে সেদিন শুধু আইন দেখিয়ে তার প্রাক্তনকে সরিয়ে দিতে পারত, কিন্তু সে পদের চেয়েও মনুষ্যত্বকে বড় করে দেখেছিল। আমাদের প্রত্যেকের ভেতরেই এমন একজন অঞ্জলি লুকিয়ে থাকা উচিত, যে কঠিন নিয়মের মাঝেও অন্যের জন্য এক চিলতে দয়া আর বাঁচার দিশা খুঁজে দেবে। আর এই গল্পের রমেশের মতো যারা আজ জীবনের চরম সংকটে আছেন, তাদের বলি, হার মেনে নেওয়া মানেই সব শেষ নয়, বরং ছোট কোনো শুরুই হতে পারে আগামীর বড় কোনো লড়াইয়ের ভিত্তি। এবার একটু নিজেকে জিজ্ঞাসা করুন, যদি আপনার জায়গায় অঞ্জলি হতো, তবে আপনি কি শুধু নিয়ম দেখতেন, নাকি সেই মানুষটাকেও দেখতেন যে পরিস্থিতির কাছে হেরে গেছে? আর আপনি যদি অবিনাশ হতেন, তবে কি আপনি ভেঙে পড়ে চুপ হয়ে যেতেন, নাকি নতুন জায়গা থেকে আবার উঠে দাঁড়ানোর সাহস করতেন? কমেন্টে নিজের মনের কথা অবশ্যই লিখুন। এমন সব সত্যের কাছাকাছি দাঁড়িয়ে থাকা গল্পের জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।